সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি স্বপন কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক ইসদার রাধাচল উচ্চ বিদ্যালয় ইসদার নারায়ণগঞ্জ থেকে। তোমরা জানো তোমাদের এই করোনা পরিস্থিতি শিক্ষা ব্যবস্থাকে কতটা স্থবির করে দিয়েছে। সেই লক্ষ্যে বাংলাদেশ শিক্ষা প্রশাসন সহ শিক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যক্তিগণ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে তোমাদের এই স্থবিরতা যাতে কিছুটা কাটিয়ে উঠতে পারো সেই ব্যবস্থা করে দিয়েছে। আর আজকে আমরা তারই অংশ হিসাবে বা ওনাদের সেই প্রচেষ্টার অংশ হিসাবে এখানে সম্পৃক্ত হয়েছি। আশা করি তোমরা অত্যধিক মনোযোগের সাথে প্রত্যেকটা পার্ট উপস্থাপনাকে গ্রাহ্য করবে। আশাবাদ শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদেরকে বাংলা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে একটা প্রবন্ধ নিয়ে আলোচনা করব। বাংলা ভাষার জন্মকথা, লিখেছেন হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ 1947 সালে জন্মগ্রহণ করেন বিক্রমপুরে মুন্সিগঞ্জে গাড়িখালে, আর 2004 সালে জার্মানের মিউনিখে মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী, বাংলা ভাষার জন্মকথা এটা মূলত একটা প্রবন্ধ। প্রবন্ধ হচ্ছে পূর্বাপর যুক্তিপূর্ণ রচনা বা নিবন্ধ, অর্থাৎ যেখানে কৌশল বা ফন্দি করে কোনো কিছু রচনা করা হয়। এটা সাহিত্যের একটা সুশৃঙ্খল শিল্প মাধ্যম। যাই হোক, আমরা এর পাঠ পরিচিতি দিকেও যাব না, উদ্দেশ্য দিকেও যাব না। আমরা তোমাদেরকে অনুরোধ করব এটা একটু বাসায় বইতে পড়ে নেবে। কিন্তু এই প্রবন্ধটা দুটো ছকের মাধ্যমে আমি তোমাদের দেখাবো। একটা হচ্ছে বাংলা একাডেমির দেওয়াল নির্দেশিকা চিত্র থেকে, আর একটা এই প্রবন্ধের আলোকে ছক করা। তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই বলবে। আমি যেভাবে ছকটা করি সাথে সাথে ছকটা তোমরা তুলে নেবে, তাহলে তোমাদের অনেক উপকার হবে। আসা যাক প্রিয় শিক্ষার্থী, মূল আলোচনায়। আমাদের এই বাংলা ভাষার জন্মকথা আলোচনার শুরুতে লেখক ভেতরে প্রবেশ করবার পূর্বেই কতগুলো প্রশ্ন তোমাদের জন্য রেখেছে এবং সেগুলোর উত্তরও উনি যথোপযুক্তভাবে দিয়েছেন। কিভাবে দিয়েছেন? উনি বলেছেন, ভাষা কি জন্ম হয় মানুষের মতো বা গাছের মতো জন্মায়? উনি বলেছেন না, ভাষা জন্মগ্রহণ করে না, ভাষার আগেও ভাষা ছিল। ভাষা যুগের পরিবর্তনে, কাল প্রবাহে এটা কালের অতল গহ্বরে হারিয়ে যায়। আবার হয়তো সে কোনো এক গহীন অতল গহ্বর থেকে বা অজানা কোনো এক জায়গা থেকে সে আস্তে 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 আমাদের সামনে এসে উপস্থিত হয় বা হাজির হয় নতুন রূপে, নতুন আঙ্গিকে। এই যে ভাষার যে চিত্র বা বদলে যাওয়ার যে ধরন, এই ধরনটাকেই এই যে নতুন হারিয়ে যাওয়া, আবার ওর থেকে উদ্ভব হওয়া, কোনো একটা শাখার থেকে আবার চলে আসা, এটিকেই উনি ভাষার আবির্ভাব বা জন্ম হিসেবে আখ্যায়িত করেছেন। যা কথা বাড়াচ্ছি না, আমাদের বাংলা ভাষাও এভাবেই এসেছে। কোনো একটা ভাষা থেকে কিভাবে এসেছে আমি সংক্ষিপ্তভাবে দুটো ছকের মাধ্যমে দেখাবো, তোমরা অত্যধিক মনোযোগের সাথে লক্ষ্য করো। আমাদের এই ভারতীয় উপমহাদেশে বিভিন্ন রকমের প্রাকৃত ভাষা অনেক আগে, আর্য পূর্ব যুগে আগে, আর্য যুগেরও আগে বা ওই সময় থেকে সংস্কৃত ভাষা প্রচলিত ছিল। এই সংস্কৃত ভাষাটা ছিল খুবই নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ একটি কঠিন ভাষা, সমাজের উঁচু শ্রেণীর লোকদের একটা ভাষা। এই ভাষা সবাই আত্মস্থ করতে পারতো না বা মনে রাখতে পারতো না, বা তাদের দৈনন্দিন কার্যনির্বাহের জন্য একটু সমস্যা হতো। তাই তারা সহজ করে তাদের মতো করে ভাষা নিত্য কার্য পরিচালনার জন্য তারা সহজ করে ভাষা নির্মাণ করে দিত। তো এইভাবে কেউ বলতো একটা পর্যায়ে আমাদের বাংলা ভাষা চলে আসে। একদল পণ্ডিত বলেছে সংস্কৃততে এসেছে, আর একদল পণ্ডিত বলেছেন না, সংস্কৃত থেকে বাংলা ভাষা আসেনি, এসেছে অন্য একটা ভাষা থেকে, প্রাকৃত ভাষা থেকে, অর্থাৎ যে ভাষাটা কিনা সাধারণ মানুষে ব্যবহার করত। তো এরই ধারাবাহিকতায় আমরা ছকটায় চলে আসি। এবার একটু মুছে দিচ্ছি এখানে। এই বাংলা ভাষার উদ্ভব নিয়ে নানা মত বা বিরুদ্ধ মতবাদ আছে। এই সমস্ত কিছু পাশ কাটিয়ে একজন অ্যাংলো আইরিশ ভাষাবিদ জর্জ আব্রাহাম গ্রিয়ারসন, উনি ডুবলাইনে জন্মগ্রহণ করেন, গ্লেনাগিয়ারিতে। এই ভাষাবিদ উনি বললেন, এই ভারত উপমহাদেশে 4টা অংশে যদি ভাগ করা হয়, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই 4টা ভাগের এই অংশে প্রত্যেকটা অংশেই, এই ভারতীয় ভূভাগে প্রত্যেকটা অংশেই প্রাকৃত ভাষার প্রচলন ছিল, বহু প্রাকৃত ছিল। তার একটা ছিল পূর্ব মাগধী প্রাকৃত। উনি বলেছেন এই পূর্ব মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষা এসেছে। আর দ্বিতীয়ত ভাষার জন্য এগিয়ে আসে ডক্টর মোহাম্মদ
ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, উনি বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের বিস্তৃত রচনা ইতিহাস রচনা করেন। ওটা জানতে হলে 1000 বছর পূর্বে চলে যেতে হবে। সেই 1000 বছর পূর্বে যেতে হলে বা 1000 বছর পূর্বে যেতে হলে প্রথমে একটু বলে নেই, ইউরোপ আর এশিয়া পাশাপাশি ছিল। এই পাশাপাশি থাকার কারণে এই উভয় অঞ্চলের ভাষার মধ্যে কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য দেখা যায়। যেগুলোর ভিতরে সাদৃশ্য ছিল সেই ভাষা নিয়ে, হ্যাঁ, মনে করো এর কিছু অংশ এর কিছু অংশ, উভয় অঞ্চলের ভাষার মধ্যে কিছু সাদৃশ্য ছিল। সেই সাদৃশ্য নিয়ে একটা ভাষাভাষী অঞ্চল গড়ে ওঠে বা একটা ভাষা বংশ গড়ে ওঠে। সেই ভাষা বংশটার নাম ছিল ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, খেয়াল করো, এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশই হচ্ছে আমাদের বাংলা ভাষিক সম্প্রদায়ের আদি গোষ্ঠী। এখান থেকে আস্তে 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 বাংলা চলে আসে। কীভাবে আসে আমি দেখছি এখন, ছকের মাধ্যমে লক্ষ্য করো। দুঃখিত। এই ইন্দো ইউরোপীয় ভাষার দুটো শাখা ছিল, কেন্তম শাখা, শতম শাখা। আমাদের ভাষাটা এসেছে শতম শাখায়। আমি শতম শাখা লিখব, তোমরাও লিখে নাও এইভাবে, শতম শাখা। ইন্দো ইউরোপের একটা শাখা হচ্ছে শতম শাখা। এই শতম শাখার পূর্বাঞ্চলে একটা ভাগ ছিল ভারতীয় আর্য ভাষা। আমি যেভাবে দিচ্ছি তোমরা এইভাবেই করে নাও। আমি যে ছকটা প্রথম দিচ্ছি, এই ছকটা হচ্ছে আমার এই প্রবন্ধের আলোকে। তারপরে আমি আসতেছি বাংলা একাডেমিটা। এই ভারতীয় আর্য ভাষা তিনটা আসতেছে। তোমরা এটা খুব ভালো করে লক্ষ্য করো। একটা হচ্ছে বৈদিক, অথবা এটাকে বলা হতো বৈদিক সংস্কৃত, একটা হচ্ছে সংস্কৃত, আর একটা হচ্ছে প্রাকৃত। আমরা লক্ষ্য করবো বন্ধুরা, আমরা এটি নিয়ে কখনো আলোচনা করব না। কেন আলোচনা করব না? আমরা এটা বাংলা একাডেমির ছকে গিয়ে এর প্রতিফলনটা ঘটবে। শুধু এখান থেকে দেখো, এই ভারতীয় আর্য ভাষা এর অনেকগুলো শাখা প্রশাখা ছিল। এর মধ্যে যেটা সবচেয়ে বেশি প্রাচীন ভাষা, যে অঞ্চলের সবচেয়ে বেশি প্রাচীন ছিল, সেইগুলো নিয়ে, অর্থাৎ এখানে আমাকে লক্ষ্য করবে এই অ্যারোগুলো, এই দুটো মিলে, এই দুইয়ের সংমিশ্রণে, অর্থাৎ দুঃখিত, এই বৈদিক সংস্কৃত আর সংস্কৃত এই দুটো মিলে একটা শাখা চলে আসে। সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যা খ্রিস্টপূর্ব 1000 অব্দে রচিত। 1000 অব্দে অনুমান করা হয়। এই যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, খেয়াল করো, এই প্রাচীন ভারতীয় আর্য ভাষাটা, এই ভারতীয় আর্য ভাষার দুটা স্তর বা একটা স্তর, বৈদিক সংস্কৃত আর সংস্কৃত, এই দুটো মিলে এটা হলো। এইটা আমি বলছি না, এটা পরে চলে আসবে। খেয়াল করো, এটা এই দিকে চলে আসবে। কিভাবে আসবে আমি বলতেছি। এখন তোমাদেরকে আবার মুছে দিচ্ছি। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা পর্যন্ত তোমরা লিখে নাও। প্রাচীন ভারতীয় আর্য ভাষা এইটা খ্রিস্টপূর্ব 1000 অব্দে রচিত হয়ে যায়। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মূলত এই ভারতীয় আর্য ভাষার আমি দেখাইছি 3টে স্তর, কিন্তু এখানে এর ভাগ হলো 3টা। এর ভাগ হচ্ছে 3টা, 1 2 3। সেই ভাগগুলোর একটা হচ্ছে আমি এখানে লিখলাম প্রাচীন ভারতীয় আর্য ভাষা। আমরা এইটুকু মুছে দিচ্ছি, এখন পুরোটুকু মুছে দিচ্ছি। তোমরা খেয়াল করো প্রাচীন ভারতীয় আর্য ভাষাটাকে। এর পরবর্তী ভাগটা কি হবে, তোমরা এখান থেকে এভাবে একটা অ্যারো চিহ্ন দাও, এভাবে একটা ডাউন অ্যারো দাও। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার থেকে এরপরে চলে আসে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। যেহেতু, যেটা সর্বশেষ স্তর লিখলাম, যেহেতু খুব কঠিন, সংস্কৃতের নানা নিয়মে আবদ্ধ, নানা নিয়মের সংমিশ্রণে রচিত,
তাই এই প্রাচীন ভারতে আর্য ভাষাটা এখন আর থাকছে না। সাধারণ মানুষের দৈনন্দিন কর্ম নির্বাহ করার জন্য একটু সাধারণ সহজ সরল ভাষার দরকার ছিল, সেই ভাষাটা তারা তৈরি করে নিল। 2 নম্বর হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা। এই মধ্য ভারতীয় আর্য ভাষাটা লক্ষ্য করো, এর আরেকটা নাম আছে অথবা প্রাকৃত ভাষা। এই মধ্য ভারতীয় আর্য ভাষাটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার পরবর্তী ধাপ। এই মধ্য ভারতীয় আর্য ভাষা অবলিপ্তে দেখলাম প্রাকৃত ভাষা, মানে আছে ওই সেই প্রাকৃতটা এখানে চলে আসে। মানুষ যখন আর সংস্কৃত কথা বলতে পারছিল না, তাদের নানা রকমের সমস্যা ছিল, তাই তারা তাদের মতো করে একটা প্রাকৃত ভাষা তৈরি করে নিল, সেটার নাম হলো মধ্য ভারতীয় আর্য ভাষা। এই মধ্য ভারতীয় আর্য ভাষা রচিত হয়েছিল খ্রিস্টপূর্ব 450 থেকে 1000 বছর আগে। এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 450 থেকে 1000 অব্দে, এর যে কোনো একটা সময়ের মধ্যে। এটা কিন্তু খ্রিস্টাব্দ, সরি, এটা হচ্ছে খ্রিস্টাব্দ। এর যে কোনো এক সময় এটা তৈরি হয়ে যায়। এখন এই মধ্য ভারতে আর্য ভাষা বা প্রাকৃত ভাষা একটা পর্যায়ে আরো বিকৃত হয়ে যায়। মধ্য ভারতীয়রা যে যেখানে বসবাস করত, যে অঞ্চলে পারত যেভাবে বলতো, তাদের মতো করে তারা একটা প্রাকৃত ভাষা তৈরি করে নিত বা ভ্রষ্ট হয়ে গেছিল। এর পরবর্তী ধাপ হচ্ছে অপভ্রংশ। এই অপভ্রংশটা হচ্ছে ভাষার ক্রমবিবর্তনের ইতিহাসের সর্বশেষ স্তর বা ধাপ। ক্রমবিবর্তনের সর্বশেষ ধাপ, দুঃখিত। এই অপভ্রংশ মধ্য ভারতীয়রা নানা রকমের অপভ্রংশ তৈরি করত তাদের সুবিধা মতো, খেয়াল খুশি মতো। এক এক অঞ্চলে যতগুলো লোক বসবাস করতো সেখানে এক একটা অপভ্রংশ তৈরি করতো। এক জায়গায় ধরো 1 লক্ষ আছে, সেখানে একটা অপভ্রংশ। এক জায়গায় 10,000 আছে, জনগোষ্ঠী গড়ে উঠেছে, ওখানে তাদের জন্য একটা অপভ্রংশ। এইভাবে নানা রকমের অপভ্রংশ গড়ে ওঠে। সেই অপভ্রংশগুলোর ভাগ ছিল। সেই অপভ্রংশগুলো খেয়াল করো, এই অপভ্রংশ আমি দুটো ডানা টানবো। এই নানা রকমের অপভ্রংশ যে তৈরি করলো, তাই নিয়ে একটা তৈরি হয়ে গেল 3 নম্বর স্তরটা, সেটাকে বলা হয় আধুনিক ভারতীয় আর্য ভাষা। এই দেখো, ভারতীয় আর্য ভাষা 3টে রূপ আমরা পেয়ে গেলাম। প্রথম হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যেগুলো প্রাচীন ছিল খুবই। তারপরটা হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা। তারপরটা হচ্ছে সেটা ভেঙে হলো অপভ্রংশ। সেই নানা রকমের অপভ্রংশের সংমিশ্রণে তৈরি হলো আধুনিক ভারতীয় আর্য ভাষা। এইটা আমরা এখন আলোচনা করবো না। এই আধুনিক ভারতীয় আর্য ভাষার ভিতর চলে যাচ্ছে বাংলা, এখানে আছে বাংলা, হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি ইত্যাদি। এগুলো হচ্ছে আধুনিক ভারতীয় আর্য ভাষা। এগুলো কিন্তু এক একটা অপভ্রংশ এসেছে। কিন্তু এই অপভ্রংশ যেভাবে বাংলা আসলো, বাংলা ভাষাটা আসলো, আমরা সেটা দেখাচ্ছি। এই অপভ্রংশের একটা রূপ ছিল, সেটাকে বলা হয় মাগধী অপভ্রংশ। এই মাগধী অপভ্রংশটা এর আরেকটা নাম আমরা বলতে পারি বা প্রাকৃত অপভ্রংশ। এই মাগধী অপভ্রংশ বা প্রাকৃত অপভ্রংশ, খেয়াল আমার আলোচনা এটা এখন এড়িয়ে যাচ্ছি। এইটা আলোচনা এই অপভ্রংশ নানা শাখা প্রশাখা, নানা ভাগ, অঞ্চল ভেদে, যেমন মাগধী মগধ অঞ্চল বা এরকম গৌড় অঞ্চল। প্রাচীন বাংলা তো বিভিন্ন রকম, বা প্রাচীন ভারতবর্ষ বিভিন্ন ভাগে ভাগ ছিল, অঞ্চল ভেদে একটা নাম ছিল অপভ্রংশ। যেমন মগধ অঞ্চল বা ওই অঞ্চলে মাগধী, গৌড় অঞ্চলে গৌড়, এরকম। এই মাগধী অপভ্রংশ থেকে আমরা আলোচনা চলে আসবো। এখানে আরেকটা এরকম টানবে তোমরা, আমরা উপরে চলে যাচ্ছি। এই মাগধী অপভ্রংশ থেকে আমি এখানে একটু আবার লিখছি, তাহলে মাগধী অপভ্রংশ বা মাগধী প্রাকৃত। ওই যে গ্রিয়ারসন বলছিল যে মাগধী প্রাকৃত থেকে হয়েছে, এই দেখো সেই মাগধী অপভ্রংশ, মাগধী প্রাকৃত। এই মাগধী প্রাকৃত 3টা শাখা ছিল।
এটা একটা ছিল গৌড়ীয়, একটা ছিল গৌড়ী মাগধী অপভ্রংশ, গৌড়ী মাগধী অপভ্রংশ, একটা ছিল পশ্চিম মাগধী অপভ্রংশ, আরেকটা ছিল পূর্ব মাগধী অপভ্রংশ। খেয়াল করো, একটা একটা একটা। এখন এই যে গৌড়ী মাগধী অপভ্রংশ, এইটা আর এইটার থেকে, এইটা আর এইটার থেকে এক প্রকারের ভাষা, কতগুলো ভাষা চলে আসে, সেটা হচ্ছে কি মৈথিলি, ভোজপুরিয়া আর মাগধী। মৈথিলি, ভোজপুরিয়া আর হচ্ছে মৈথিলি, ভোজপুরিয়া বা মাগধী। আর এই পূর্ব মাগধী থেকে কি কি চলে আসে দেখো, পূর্ব মাগধী থেকে চলে আসে আসামি, ওড়িয়া, গড়িয়া, বাংলা। আসামি, ওড়িয়া, গড়িয়া, তারপরে অসমিয়া আর বাংলা। বাংলা এই দেখো, এইটা ছিল হচ্ছে সুনীতি কুমারের মতবাদ, এটা ছিল হচ্ছে শহীদুল্লাহর মতবাদ। এই যে সব শেষে এসে আমি আবার বাংলা ভাষাটা পেলাম, কতটা বিবর্তনের মধ্য দিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করেছো, এই ছকটা বারবার ট্রাই করবে। এখন চলে আসি বাংলা একাডেমির প্রদত্ত যে ছকটা, সর্বজন গ্রাহ্য যে ছক, সেটা তোমরা দ্রুত লিখে নেবে এবং ভাষা ভাষায় চর্চা করবে। দেখো, বাংলা ভাষার উদ্ভব ক্রম বিকাশের পরিবারটা কিভাবে হয়। ইন্দো ইউরোপীয় ভাষা, ইন্দো ইউরোপীয় ভাষা বা ভাষা বংশ, এই বংশ বা এই গোষ্ঠী থেকে আমাদের বাংলা ভাষা চলে আসে। এর দুটো শাখা ছিল, কেন্তম আর একটা হচ্ছে শতম। তোমরা দ্রুত লিখে নেবে, কেন্তম আর শতম। এই শতমের দুটো ভাগ ছিল, শতম শাখা দুটো ভাগ ছিল, একটা হচ্ছে ইরানীয় আর্য। আমরা কেন্তমে যাচ্ছি না, আমরা শতম নিয়ে আলোচনা করছি। ইরানীয় আর্য আর একটা হচ্ছে ভারতীয় আর্য। ভারতীয় আর্য ভাষা। দেখো, এই ভারতীয় আর্য ভাষার দুটো ভাগ ছিল, ভারতীয় আর্য ভাষার দুটো ভাগ ছিল, একটা হচ্ছে বৈদিক সংস্কৃত বা বৈদিক সংস্কৃত, আর একটা হচ্ছে প্রাকৃত। প্রিয় বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের সেই জায়গায়, প্রাকৃত জায়গায়। আমরা এদিকে আলোচনা করবো না, সংস্কৃত কাছে যাবো না, বৈদিক সংস্কৃত, প্রাকৃত। আমরা উপরে আবার প্রাকৃত সবটাই লিখবো। দেখো, ধরো প্রাকৃত এখানেই লিখলাম, প্রাকৃত। এই প্রাকৃত ভাষা একটা ভাগ পালি, একটা ভাগ পালি আর একটা ভাগ হচ্ছে অপভ্রংশ। অপভ্রংশ ওই যে বলেছিলাম নানা রকমের নানা অপভ্রংশ তৈরি করতো। এই অপভ্রংশ ভাগ হয়ে যায়, দেখো কত কত ভাগে। এই অপভ্রংশের একটা ভাগ হয়, একটা ভাগের নাম হচ্ছে তোমার বিহারি। অপভ্রংশ থেকে তৈরি হয় বিহারি ভাষা। এই অপভ্রংশ থেকে চলে আসে ধরো ওড়িয়া, উড়িয়া। এই অপভ্রংশ থেকে চলে আসে অহমিয়া।
এই অপভ্রংশ থেকে চলে আসে আমাদের প্রাণের ভাষা, মাতৃভাষা বাংলা। দেখো কত যুগ পর, কত কাল পর আমার বাংলা ভাষার আবির্ভাব ঘটে। এটাই ছিল আমার বাংলা ভাষার উদ্ভব আর ক্রমবিকাশের ইতিহাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে ভাষাকে আমরা এত সাধনার পরে পেয়েছি, ভাঙা গলার মাধ্যমে আমাদের সামনে এসে উপস্থাপন হয়েছে, কালের অতল গহ্বর থেকে উৎসারিত হয়েছে, সেটা আমাদের প্রাণের ভাষা বাংলা, মায়ের ভাষা বাংলা। ভাষা হচ্ছে মানুষের ভাব প্রকাশের, মানুষের মনের ভাব প্রকাশের অদ্বিতীয় এক মিলনশৈলী। এই ভাষাকে আমরা ভালোবাসবো, মনে প্রাণে আষ্টাপৃষ্ঠে জড়িয়ে থাকবো। তোমরা ভালো থেকো, ভাষায় চর্চা করবে একাধিকবার। এই টপিকটা তোমরা ভালো করে পড়বে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। এই শুভকামনায় ভালো থেকো।